বন্ধুরা, রাত 11টা বাজে, বাইরে প্রচুর বৃষ্টি। হঠাৎ একটা সুন্দরী মেয়ে বৃষ্টিতে ভিজে আমার রুমে। আমি দেখেই ক্রাশ খেয়ে যাই। এক রাতেই আমাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। সারা রাত আমরা একসাথে কাটাই। তো বন্ধুরা, আজকের গল্প শুনলে তোমাদেরও লোম দাঁড়িয়ে যাবে। পুরো গল্পটির মজা পেতে ভিডিওটি স্কিপ না করে দেখো। আর ভিডিওটি দেখার আগে কানে হেডফোন লাগিয়ে নাও। আর একটা অনুরোধ, তোমার আপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে শুরু করি আজকের গল্প। রাত তখন প্রায় 11টা পেরিয়ে গেছে। বাইরে আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সঙ্গে বইছে প্রবল ঝড়। দরজায় এক নাগাড়ে জোরে জোরে ধাক্কা পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। এমন রাতে কেই বা আসবে? দরজা খুলতেই দেখলাম বৃষ্টিতে ভেজা এক অপূর্ব সুন্দরী মেয়ে। তাকে দেখে প্রথম দর্শনেই এক তীব্র আকর্ষণ অনুভব করলাম। এ যেন এক কোনো সিনেমার দৃশ্য। মেয়েটি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত ভেতরে ঢুকে পড়ল। আমি অবাক হয়ে কেবল দেখছিলাম। মেয়েটি কাঁপছিল। তার অবস্থা দেখে মনে হলো অনেকক্ষণ ধরেই দুর্যোগের শিকার। আমি দরজা বন্ধ করে বললাম, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? সে হাঁপাতে হাঁপাতে বলল, পরে বলছি, আগে একটা শুকনো কাপড় দিন। আর এই বাড়িতে কোনো মহিলা আছেন কি? আমি হতাশ হয়ে জানালাম, না, আমি একাই থাকি। বাড়িতে আর কেউ নেই। কথাটা শুনে মেয়েটির মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। ভয় আর উদ্বেগের ছাপ স্পষ্ট। আমি দ্রুত বললাম, দয়া করে ভয় পাবেন না, আমি এক্ষুনি তোয়ালে আনছি। ছুটে গিয়ে একটি তোয়ালে আনলাম। তাকে জানালাম পরিবারের সবাই একটা পারিবারিক অনুষ্ঠানে বাইরে গেছে, কালকে ভোরে ফিরে আসবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এরপর আমি তাকে আমার ছোট বোন রিয়ার একটি কামিজ ও পাজামা এনে দিলাম। মেয়েটি পাশের ঘরে গিয়ে পোশাক বদলে ফিরে এলো। ভেজা চুল মুছতে মুছতে এসে বলল, অনেক ধন্যবাদ। আমি বললাম, এবার বলুন তো কোথা থেকে এলেন? সে বলল, আমি ঢাকা থেকে একটা জরুরি কাজে বগুড়া যাচ্ছিলাম। পথে আমাদের বাসটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। যখন সেটা ঠিক হচ্ছিল, তখনই এই ঝড় বৃষ্টি শুরু হলো। সবাই ছোটাছুটি শুরু করলো। আমি একটা দোকানের বারান্দায় আশ্রয় নিতে গিয়ে দেখি সেখানে কয়েকজন মানুষ আমাকে বিরক্ত করতে শুরু করে। বলতে গিয়ে তার গলা কেঁপে গেল। সে থেমে গিয়ে বলল, বুঝতে পারলাম ওরা ভালো লোক নয়, তাই ভয়ে সবকিছু ফেলে অন্ধের মতো ছুটতে শুরু করি। চারিদিকে শুধু ফাঁকা রাস্তা, বাড়িঘর নেই। শেষে আপনার এই বাড়িটা চোখে পড়ল। আমি বললাম, খুব ভালো করেছেন, কিন্তু এই বাড়িতে আমি একা পুরুষ মানুষ। আমাকে দেখে আপনার একটুও ভয় করছে না? মেয়েটি আমার চোখের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলল, না, আপনার চোখে কোনো খারাপ উদ্দেশ্য দেখিনি। আপনাকে বিশ্বাস করা যায়। তার এমন সরল বিশ্বাস দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। সে দেখতে যতটা মিষ্টি, তার আচরণ ঠিক ততটাই সহজ ও মানবিক। তার ভেজা যাওয়া মুখের সারল্য আর ভেজা চুলের স্নিগ্ধতা আমার মনে এক আবক্ত ভালো লাগা তৈরি করেছিল। ওর ঠোঁট দুটোর দিকে তাকিয়ে এক লহমার জন্য আমার মধ্যেও রোমান্টিক ইচ্ছা জেগে উঠছিল। সে জিজ্ঞেস করলো, আমি কি আপনাকে খুব বিরক্ত করলাম? আমি হেসে বললাম, আরে না, বিপদের সময় সাহায্য করা তো মানবিক ধর্ম। সে বলল, আপনি সত্যিই খুব ভালো মানুষ। এরপর সে মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে রইল। চোখাচোখি হতেই বুকের ভেতরটা যেন নেচে উঠল। তার ভেজা স্নিগ্ধ রূপটা আমার হৃদয়ে গেঁথে যাচ্ছিল। তাকে বললাম, দুঃখিত হওয়ার কিছু নেই, আমি বরং দেখি কিছু হালকা খাবার আছে কিনা। সে জানালো বাইরে খেয়েছে, আশ্রয়ের জন্যই যথেষ্ট। এরপর সে চুপচাপ আমার বিছানায় বসলো। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভাবলাম, এ কী পরিস্থিতি! আমার ইচ্ছে করছিল শুধু ওর দিকে তাকিয়ে থাকতে। এমন সুন্দরী মেয়েকে একা রেখে অন্য ঘরে যাওয়া সম্ভব নয়। সে বলল, আপনি শুতে যেতে পারেন, আপনি ক্লান্ত? আমি বললাম, না, আমি মোটেও ক্লান্ত নয়, বরং ভালো লাগছে। কেন ভালো লাগছে জানি না। কথাটি বলেই আমি হাসলাম। সে মাথা নিচু করে মিটিমিটি হাসলো, যেন আমার মনের কথা বুঝতে পেরেছে। আমার মনে পড়লো পাশের রুমে টোস্ট বিস্কুট আছে। ছুটে গিয়ে কয়েকটা বিস্কিট আর এক গ্লাস জল নিয়ে এসে তাকে দিলাম। সে দ্রুত খেয়ে বলল, ধন্যবাদ, খুব উপকার হলো। খুব খিদেও পেয়েছিল। আমি বললাম, ঠিক আছে, এবার আপনি একটু ঘুমোবেন? সে বলল, হ্যাঁ, চেষ্টা করব। ঠান্ডায় খুব কাবু হয়ে গেছি। আমি বললাম, ঠিক আছে, আপনি তবে বিশ্রাম নিন, আমি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ছি। আমি তাকে ওই ঘরে রেখে অন্য ঘরে চলে এলাম। বিদ্যুৎ নেই, সোলার প্যানেলের আলো নিভু নিভু। এমন রাতে অন্ধকারে শুয়ে থাকা আরামদায়ক হলেও পাশের রুমে সেই মেয়েটিকে রেখে আমার চোখে ঘুম আসার প্রশ্নই ওঠে না। তাকে দেখার পর থেকেই আমার হার্টবিট বেড়ে গেছে। সারাক্ষণ শুয়ে কেবল তার কথাই ভাবছি। তার ভেজা চুল আর সেই মায়াবী মুখ বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। এমন অস্থিরতা আর অস্বস্তি নিয়ে বেশিক্ষণ শুয়ে থাকা অসম্ভব মনে হলো। এমন সময় তার গলার আওয়াজ শুনলাম। সেই ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে।
বলল, আপনি কি ঘুমোচ্ছেন? আমি বললাম, না ঘুমোইনি এখনো, আসুন। মেয়েটি সেখানেই স্থির হয়ে রইল। বলল, আমার একদম ঘুম আসছিল না, তাই আপনাকে বিরক্ত করতে চলে এলাম। আমি বললাম, বিরক্ত বলছেন কেন? এমন সুন্দর রাতে আপনার মতো। বলতে গিয়ে আবারও লজ্জা পেলাম এবং থেমে গেলাম। মেয়েটিও চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি বললাম, ভেতরে আসুন, আলো নেই, লাইটটা নষ্ট, মোবাইলটাও অন্য ঘরে, চলুন আমাদের প্রথম ঘরে গিয়ে বসি। সে বলল, না এখানেই বসি, অন্ধকারে গল্প করতে আমার খুব ভালো লাগে। মেয়েটি হাতড়ে হাতড়ে রুমে ঢুকলো এবং বিছানার দিকে এগোতে লাগলো। আমি কথা বলতে বলতে যখন সে বিছানার কাছে এলো, তখন হঠাৎই আমি তার হাত ধরে ফেললাম। বললাম, এই তো আমি এখানে, আসুন বিছানাটা এই দিকে। আমি হাত ধরার পরেই নিজেকে ধমক দিলাম। এ কি করলাম? অন্ধকারে মেয়েদের হাত এত কোমল হয় সেটা আজই প্রথম অনুভব করলাম। জীবনে কোনো মেয়ের হাত ধরার সুযোগ আমার আগে হয়নি। হাতটা সত্যিই খুব নরম আর মসৃণ ছিল। মেয়েটি আমার একদম কাছে এসে বসলো। তারপর আস্তে করে হাতটা ছাড়িয়ে নিতে আমি বললাম, খুব দুঃখিত। সে কিছুই বলল না, চুপ করে বসে রইল। এই রাতটা আমার কাছে এক স্বপ্নের মতো মনে হতে লাগলো। পাশে এক অপূর্ব মেয়ে, চারপাশে গাঢ় অন্ধকার আর বাইরে ঝমঝমে বৃষ্টি। আমার যেন হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, বাইরে কি চমৎকার বৃষ্টি হচ্ছে তাই না? সে মৃদু স্বরে বলল, হ্যাঁ, একদম রোমাঞ্চকর রাত। আমি লজ্জায় আর কোনো কথা বলতে পারলাম না। সে জানতে চাইলো, আপনি বিয়ে করেননি? আমি বললাম, না এখনো পড়ালেখা শেষ হয়নি। সে বলল, ও বাড়িতে কে কে থাকেন? আমি বললাম, বাবা মা ভাই ভাবি। সে বলল, আর আপনার? সে বলল, আমরা দুই বোন, মা বাবা এবং দাদু দিদা। এরপর অনেকক্ষণ নীরবতা, বাইরে প্রবল বর্ষণ আর বিদ্যুৎ চমকানো চলছিল। আমি বললাম, আপনার নামটাই তো জানা হলো না। সে জানালো, আমার নাম নীলাম্বরী। বললাম, বাহ কি সুন্দর নাম, কিসে পড়াশোনা করেন? সে জানালো, অনার্স প্রথম বর্ষে। এরপর আবারও দীর্ঘ নীরবতা। আমি গল্পের একটা নতুন বিষয় খুঁজছিলাম, কিন্তু নীলাম্বরী ছাড়া আমার মাথায় আর কিছুই আসছিল না। গাঢ় অন্ধকারে সে ঠিক কতটা দূরে বসে আছে তা দেখতে পাচ্ছিলাম না। শুধু তার স্বর শুনে বুঝতে পারছিলাম সে একদম কাছে, বিছানায় পা তুলে বসে আছে। ইচ্ছে করছিল তাকে একটিবার ছুঁয়ে দিই। নীলাম্বরী হঠাৎ বলল, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি? আমি বললাম, অবশ্যই। সে বলল, আপনার কি কোনো প্রেমিকা ছিল না? আমি বললাম, ছিল একজন। গত বছর সম্পর্ক ভেঙে গেছে, তারপর নতুন করে কিছু হয়নি। সে বলল, আপনার? আমি বললাম, আমার কোনো সম্পর্ক হয়নি। অনেক প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভেবেছিলাম অনার্স শেষ করে তারপর। সে হেসে উঠল। আমি লজ্জা পেয়ে বললাম, হাসলেন যে, প্রেম করবেন না? সে বলল, করব তো, তবে মনের মতো কাউকে খুঁজে নিতে হবে। আমি মুখ টিপে হেসে বললাম, এত কাছে এমন সুদর্শন ছেলে বসে আছে, আপনি কি আরও কাউকে খুঁজবেন? তার প্রতিক্রিয়া দেখার জন্য ভয় পাচ্ছিলাম, কিন্তু সে লজ্জা কাটিয়ে বলল, এত দ্রুত কি প্রেমে পড়া যায়? আমি বললাম, আমি তো পড়ে গেছি। কার? আরে একটু আগে যার হাত ছুঁলাম সেই বৃষ্টি ভেজা মুখ দেখেই আমার মনে ঘন্টা বেজে গেছে। নীলাম্বরী ভীষণ লজ্জা পেল, লাজুক কণ্ঠে বলল, সত্যি? আমি বললাম, তিন সত্যি। কথাগুলো বলার পর আমার বুকের ভেতর যেন ধড়ফড় করছিল। লাগামহীনভাবে ওকে প্রপোজ করে ফেললাম, যদি রেগে যায়। ঠিক তখনই খুব জোরে বাজ পড়ল। নীলাম্বরী ভয়ে চিৎকার করে উঠল, ও মা গো, আপনি কোথায়? তাকে ভয় পেতে দেখে আমি মুহূর্তেই অন্ধকারে তাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলাম। একেবারে আমার বুকের কাছে তার উষ্ণ নিঃশ্বাস আমার গলায় পড়ছিল। হৃদস্পন্দন যেন থেমে যাচ্ছিল। জীবনে এমন করে কাউকে কাছে পাইনি। নীলাম্বরী শক্ত করে আমাকে জাপটে ধরল। এক স্বর্গীয় অনুভূতি হচ্ছিল। ইচ্ছে করছিল এই রাত যেন কখনো শেষ না হয়। অনেকক্ষণ পর নীলাম্বরী নিজেকে সামলে নিয়ে বলল, সরি। আমি তাকে ছেড়ে দিলাম। সে একটু দূরে সরে বসলো। অন্ধকারেও মনে হলো সে প্রচণ্ড লজ্জা পেয়েছে। আমি বললাম, জীবনে প্রথমবার কোনো মেয়েকে এভাবে জড়িয়ে ধরলাম। এতটা ভালো লাগা মিশে থাকে জানা ছিল না। নীলা, তুমি কি রাগ করেছো? সে বলল, না রাগ করব কেন? প্রেমে পড়ে যাওয়াটা তো স্বাভাবিক। তাছাড়া এমন ঝড় বৃষ্টির রাতে একা একটা মেয়েকে কাছে পেলে কী অনুভূতি হতে পারে তা আমি বুঝতে পারছি। তার এই কথায় আমি আরও লজ্জিত হলাম, কিন্তু মনকে বোঝানো কঠিন। আমি নিজেকে সামলাতে চাইছিলাম। চিন্তাটা মাথায় আসতেই একটু দূরে সরে বসলাম। নীলাম্বরীও হয়তো আমার অস্বস্তিটা বুঝতে পারল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বরং ওই ঘরেই যাই, আপনি বিশ্রাম নিন। কথাটা বলেই সে বিছানা থেকে নেমে পড়ল। আমি দেখলাম সে দরজার সামনে চলে গেছে। তারপর বলল, শুভরাত্রি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে এখন শুভরাত্রি? কিন্তু কিছু করারও নেই। মনটা ছটফট করলেও জোর করা যায় না।
অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করলাম। পাশের রুমে নীলাম্বরীর মতো মেয়ে, যাকে দেখে প্রেমে পড়েছি। ঘুম আসা তো অসম্ভবই। অস্থিরতা বেড়ে যাওয়ায় আর শুয়ে থাকতে পারলাম না। ওকে আর একবার না দেখলে ঘুম আসবে না। দ্রুত দরজার কাছে চলে এলাম। দুই রুমের মাঝখানে দরজাটা খোলা। ওর রুমের সোলার আলোর ক্ষীণ দুটি জ্বলছিল। সেই আবছা আলোয় যা দেখলাম তাতে আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল। চোখ বন্ধ করে শুয়ে আছে নিলাম। ভেজা চুল, তার মায়াবী মুখটা রোকার ছড়িয়ে পড়েছে। তাকে অসম্ভব মিষ্টি দেখাচ্ছিল। আমার খুব ইচ্ছে হলো ওর মুখটা একবার ছুঁয়ে দেখি। চুলগুলো সরিয়ে দিই। ইচ্ছেটা নেশার মতো চেপে ধরলো। আমার মনে হলো একবার ছুঁয়ে দেখলে কি খুব অন্যায় হয়ে যাবে। পর মুহূর্তেই বিবেকে বাদ সাধল, আবেগের বশে কোনো ভুল করিস না। কিন্তু অবচেতন মন কেবলই ওকে স্পর্শ করতে চাইছিল। এক ঘোর লাগা মুহূর্ত তখন। এক পা করে বিছানার কাছে এলাম। নীলাম বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো যেন হাজার বছর ধরে এই মিষ্টি মুখটাই দেখার অপেক্ষায় ছিলাম। আলতো করে ওর চুলে হাত দিয়ে চুলগুলোকে মুখের উপর থেকে সরিয়ে দিলাম। নীলাম্বরী চোখ মেলে তাকালো। তার চোখের গভীর বিস্ময়। সে বুঝতে পারেনি আমি এখানে বসে তাকে দেখছি। কিন্তু চুল সরিয়ে দেওয়াটা তাকে অবাক করে দিয়েছে। ও মিটিমিটি করে আমার দিকে তাকাচ্ছে। আমি গভীর আবেগে তাকে দেখছিলাম। ইচ্ছে করছিল সারা জীবন এইভাবে চেয়ে থাকি। সব সহ্য করতে পারবো, তবু এই সুখ ছাড়তে পারবো না। যখন আমি নিষ্পলকভাবে দেখছি, নীলাম্বরী ফিসফিস করে বলল, আপনি? আমি বললাম, তোমাকে সারাক্ষণ দেখতে ইচ্ছে করছে। জানি না এইটুকু সময় কি মায়ায় জড়িয়ে ফেলেছো আমায়। আমি একা ওই ঘরে ঘুমোতে পারছি না। ইচ্ছে করছে তোমার পাশেই বসে থাকি আর তোমায় দেখি। নীলাম্বরী উঠে বিছানায় হেলান দিয়ে বসলো। আমি তখনও একদম সামনে, আমার বুকে দ্রুত কাঁপুনি। হার্টবিট এত জোরে হচ্ছে যে মনে হচ্ছিল এখনই ফেটে যাবে। ঘরের আলো ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। নীলাম্বরী বলল, এ কি, আলো হঠাৎ কমে গেল কেন? আমি বললাম, সোলার চার্জ কমে আসছে, টর্চ জেলে রাখি, ভয় পাবেন না। আর আমাকেও ভয় পাওয়ানোর দরকার নেই। নীলাম্বরী হেসে বলল, আপনাকে কেন ভয় পাবো? আপনি কি বাঘ নাকি ভাল্লুক? বলেই খিলখিল করে হাসতে লাগলো। আমি হেসে বললাম, বাঘের চেয়েও আমাকে বেশি ভয় পাওয়া উচিত। সে দুষ্টুমি করে বলল, আপনি এতই ভয়ঙ্কর, আমার তো ভয় লাগছে না, বরং ইচ্ছে করছে বাঘটাকে কামড়ে দিই। আমি হেসে বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঘরের আলো আরো কমে এলো। এখন আবছা অন্ধকারে নীলাম্বরীকে আরো বেশি মায়াবী লাগছে। আমার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে বৃষ্টি না হলে সে হয়তো শুনতে পেত। আবছা অন্ধকারে বসে দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলছিলাম। আমি বললাম, নীলাম্বরী, আমি সত্যিই তোমাকে ভালোবাসতে শুরু করেছি। নীলাম্বরী চমকে উঠল, লজ্জায় লাল হয়ে গেল। আমি বললাম, আমাকে কি ভালো লাগছে না? নীলাম্বরী চুপ থেকে বলল, আপনি অনেক ভালো ছেলে, কিন্তু এভাবে কি ভালোবাসা হয়? আমি বললাম, ভালোবাসা কিভাবে হয় নীলাম্বরী? এমন মায়াবী রাতে অদ্ভুত মায়া হয়ে তুমি আমার ঘরে এলে। তোমাকে ভালোবেসে কি কোনো ভুল করলাম? সে বলল, না, কিন্তু তবুও কি আমার উপরে বিশ্বাস পাচ্ছ না? আমি বললাম, বিশ্বাস পাচ্ছি, কিন্তু ব্যাপারটা কেমন যেন লাগছে। এভাবে হঠাৎ দেখায় কি প্রেম হয়? আমি বললাম, অনেকেরই হয়। প্রেম এমনই জিনিস যা এক সেকেন্ডেও হতে পারে। রিয়েলি আই লাভ ইউ নীলাম্বরী। নীলাম্বরী অবাক হয়ে তাকিয়ে রইল। আলো প্রায় নিভে গেছে। ঝাপসা আলোয় তার মুখে এক উত্তেজনা দেখছি। সে আস্তে আস্তে বলল, আমি কাউকে কোনোদিনও ভালোবাসিনি। যদি আমাকে ছেড়ে চলে যান? আমি বললাম, পাগল, তোমার নেশায় মাতাল হওয়া এই ছেলেটা তোমাকে ছাড়বে না। ছাড়লেও এই দরজা তোমার জন্য খোলা থাকলো। নিজে এসে নিজে হাতে আমাকে খুন করে যেও। নীলাম্বরী করুণ গলায় বলল, এভাবে বলবেন না। সত্যি বলছি, আমারও আপনাকে ভালো লেগেছে। আপনি আমাকে জড়িয়ে ধরার পর খুব ভালো লাগছিল। ইচ্ছে করছিল সারা জীবন ওই বুকে মাথা রেখে কাটিয়ে দিই। নীলাম্বরীর এই কথায় আমার মনটা ভরে গেল। আমি তাকে বুকে জড়িয়ে ধরতে চাইলাম, কিন্তু নিজেকে সামনে নিলাম। সে বলল, ভালোবাসার মানে কি আপনার কাছে? আমি বললাম, অনুভূতি, বিশ্বাস, পাশে থাকা, আর একে অপরকে ভালো রাখা। সে বলল, আপনাকে বিশ্বাস করতে তো আমার একটু কষ্ট হচ্ছে। আমি বললাম, অবিশ্বাস করার মতো কিছু করেছি? সে বলল, হয়তো বা আমার মুখ শুকিয়ে গেল। লজ্জিত মুখে বললাম, যদি সেরকম কিছু করে থাকি ক্ষমা চাইছি। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারো। সে বলল, বিশ্বাস অর্জন করতে চাইলে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। আমি বললাম, কি পরীক্ষা? সে বলল, এই প্রায় অন্ধকারে আমরা বসে গল্প করব, বৃষ্টির শব্দ শুনতে শুনতে একে অপরকে বোঝার চেষ্টা করব। কিন্তু আপনি কোনোভাবেই আমাকে স্পর্শ করতে পারবেন না। যদি এই পরীক্ষায় পাশ করেন, আমি আপনাকে ভালোবাসবো, আর না পারলে আপনি ওই রুমে চলে যান। নীলাম্বরীর কথায় আমি আশ্বস্ত হলাম। সে সত্যিই ভালো মেয়ে। আমি রাজি হলাম।
আচ্ছা, আমি তোমার পরীক্ষা দিতে রাজি। নীলাম্বরীও খুব খুশি হলো। এরপর দুজনেই অনেকক্ষণ চুপচাপ। আমার বুকের ভেতরে ধুকপুক করছে, তবু ওর কথা রাখার জন্য চেষ্টা করছিলাম। নীলাম্বরী বলল, বৃষ্টির শব্দ আপনার ভালো লাগে? আমি বললাম, খুব ভালো লাগে। সে বলল, আমরা কি একে অপরের হাত ধরতে পারি? নীলাম্বরীর কথায় চমকে উঠলাম। আলো প্রায় নিভে যাওয়ার আগে ওর হাতে হাত রাখলাম। তার হাত স্পর্শ করে এক অনাবিল সুখ পেলাম। সে বলল, অন্ধকারে বসে থাকতে কেমন লাগছে? আমি বললাম, খুব অন্যরকম লাগছে, জীবনে প্রথমবার এত সুন্দর একটা রাত পেলাম। সে বলল, বৃষ্টি একটু কমেছে, চলুন না বারান্দায় গিয়ে বসি। আমি বললাম, ঠিক আছে চলো, কিন্তু আরও কিছুক্ষণ তোমার হাতটা ধরে থাকি। ওর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি আর ওকে হারাতে চাই না। ওর হাত শক্ত করে ধরে রাখলাম। সে উঠে দাঁড়িয়ে বলল, বারান্দায় যাব, ওখানে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনবো। আমি বললাম, আচ্ছা চলো। অন্ধকারের মধ্যেই ওর হাত ধরে দরজার কাছে আসলাম। দরজা খুলে বারান্দায় বাইরে বের হলাম। বৃষ্টি কমলো, আবহাওয়া বেশ পরিষ্কার। নীলাম্বরী আমার হাত ছেড়ে দিয়ে বৃষ্টিতে হাত ভেজাতে লাগলো। আমিও গিয়ে তার পাশে দাঁড়ালাম। বৃষ্টির পানি ধরার চেষ্টা করলাম। নীলাম্বরী কয়েক ফোঁটা পানি আমার গায়ে ছিটিয়ে দিল। আমিও একই কাজ করলাম। বেশ কিছুক্ষণ ধরে চললো আমাদের খুনসুটি আর কথোপকথন। বন্ধুরা, এই রোমাঞ্চকর রাতের গল্প এখানেই শেষ করছি। নীলাম্বরী কি তার ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হবে? তাদের এই ভালোবাসা কোন দিকে মোড় নেবে?